আর এবার নর্থ সিকিমের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ নর্থ সিকিমে ফের ধস, টানা বৃষ্টিতে নতুন করে ধস। উত্তর সিকিমের মঙ্গনে ধস, আর ধসে ক্ষতিগ্রস্ত হলো একাধিক বাড়ি। নর্থ সিকিমে ফের ধস, টানা বৃষ্টিতে নতুন করে ধস। পার্থ রয়েছে আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবে। পার্থ, কি পরিস্থিতি নর্থ সিকিমের? দেখো, নতুন করে কিন্তু ধস নামলো নর্থ সিকিমের যে মঙ্গন জেলার অন্তর্গত যে নাগা গ্রাম, সেই নাগা গ্রামে কিন্তু ধসের জেরবার একাধিক বাড়ি ধসে চাপা পড়ে গেছে, এবং এমনকি যে সংযোগকারী রাস্তা মঙ্গনের সঙ্গে নাগাদ, সেই রাস্তারও কিন্তু একটা বড় অংশ কিন্তু ধসে গেছে। স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছে এই মঙ্গন জেলার নর্থ সিকিমে। আমরা জানি গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি চলছে, এবং আজ এবং আগামীকালও বাড়ি থেকে জোরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মাঝেই এই নাগা গ্রামের এই ধস স্বাভাবিকভাবে কিন্তু আরো বিপদের মুখে পড়লো নর্থ সিকিম, তাকে বলিয়ে দেওয়া যায়। বেশ, ধন্যবাদ পার্থ। আলিপুরদুয়ারেও নজর রাখতে হচ্ছে, কারণ আলিপুরদুয়ারে ফের বিপর্যস্ত চর তোরসা নদীর ডাইভারশন। ভুটানে টানা ভারী বৃষ্টির জের ফালাকাটার চর তোরসার জল বাড়ায় হয়েছে সেখানে বিপত্তি। ডাইভারশনের ওপর দিয়ে বইছে জল, বন্ধ রয়েছে ফালাকাটা আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার, যে ছবি আমরা দেখছি, টানা ভারী বৃষ্টির জের ফালাকাটা চর তোরসার জল বাড়ায় বিপত্তি। এলাকার মানুষদের চরম সমস্যা হচ্ছেন, কি পরিস্থিতি এখন? একদমই জুনেলা, দেখো, এই যে চর তোরসা নদীর যে ডাইভারশন, যেটা আলিপুরদুয়ার এবং ফালাকাটা সড়কের যে বালুরঘাট এলাকায় রয়েছে, এখানে কিন্তু একেবারে চর তোরসা নদীর জলের স্রোতে কিন্তু একবারে ভেঙে গেছে, এবং ভেঙে গিয়ে কিন্তু বিপত্তি তৈরি করছে। কোনো যানবাহন যাতায়াত করতে পারছে না, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে প্রাণের ঝুঁকি নিয়ে, যে ছবিতে দেখা যাচ্ছে, প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু মানুষজন এই নদীর ওপর দিয়েই কিন্তু পারাপার করছে। যে কোনো সময় যে কোনো রকম বিপদ কিন্তু ঘটতে পারেন। স্থানীয় মানুষেরা কিন্তু দাবি তুলেছে যে এই ইমিডিয়েট চর তোরসা ডাইভারশনকে মেরামত করা, এবং এই যে 4 লেনের রাস্তা, 4 লেনের যে রাস্তার কাজ বন্ধ, যার জেরে এই বিপত্তি, সেই রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য। জুনেলা, ধন্যবাদ। চর তোরসার ডাইভারশন এ নিয়ে 4-5 বার ভেঙে গেছে। অতি ভারী বৃষ্টির ফলেই সেই চর তোরসা ডাইভারশন ভেঙে যায়, এবং এই সময়কালের মধ্যে স্কুল যে ছাত্রদের রয়েছে তাদের অনেকে পরীক্ষা চলছে। ইভেন আমার যে ছেলে আছে তারও পরীক্ষা চলছে। আমরা যখন আজকে বালুরঘাট যাই, সেই সময় হাতে 10 মিনিট থাকে, তখন গিয়ে দেখি যে বালুরঘাট ডাইভারশন জলের তলায়। বাধ্য হয়ে আমাদের সেই পুঁটিমারি মোড়ে ঘুরে যেতে হয়েছে। এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ নিয়ে প্রশাসন এবং জাতীয় কর্তৃপক্ষ যে আছে তাদের কোনো হেলদোল নেই। আসছি পরবর্তী খবরে। নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বালি পাচার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও চলছে অবাধে বালি পাচার। 1 জুলাই থেকে বালি পাথর তোলার বন্ধের নির্দেশ দেওয়া হয় নবান্ন থেকে, এবং নির্দেশ জলপাইগুড়ি জেলা প্রশাসনের। নির্দেশিকার পরেও চলছে অবৈধ বালি তোলা। আমাদের সঙ্গে রকি রয়েছে, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবে। রকি, নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবাধে বালি পাচার, প্রশাসন কি বলছে? প্রশাসনের চোখের নজর এড়িয়ে কিভাবে বালি পাচার চলছে? তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী করা হুঁশিয়ারির পরেও কিন্তু বন্ধ হয়নি ডুয়ার্সের নদী থেকে বেআইনি ভাবে বালি পাচার, বন্ধ হয়নি নদীর গা ঘেঁষে থাকা পাথর ভাঙ্গার মিলও। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে, কারণ সত্ত্বেও ভুটান এবং সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে বাঁধ ভেঙে গেছে, প্লাবিত হয়েছিল রিজ নদীর পার্শ্ববর্তী এলাকা। আর সেই নদীর থেকেই এখন কিন্তু চলছে অবৈধভাবে বালি উত্তোলন। এমনকি মাল মহকুমার চেল ঘিস নদীতেও একই ছবি ধরা পড়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু 1 জুলাই থেকে কিন্তু সমস্ত নদী থেকে বালিপাত্র তোলা উত্তোলন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে, নির্দেশিকা জারি হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে মাল মহকুমার চেল লিক এই সকল নদীতে দিনে দুপুরে কিন্তু নদীর বুকে পোকলেন মেশিন বসানো হয়েছে, জেসিবি, ডাম্পার, এমনকি ছোট ছোট গাড়ি নিয়ে কিন্তু সেখান থেকে পাথর উত্তোলন করা হচ্ছে, যার ফলে কিন্তু পার্শ্ববর্তী যে এলাকা তার উপরে কিন্তু প্রভাব পড়বে এভাবে বালি উত্তোলনের ফলে, এমনটা কিন্তু দাবি করছে যে বিশেষজ্ঞরা রয়েছে, নদী বিশেষজ্ঞরা। তারা যদিও প্রশাসনের তরফ থেকে কোনো রকম ভূমিকা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে এলাকার বিরোধী নেতারা, কারণ দিনে দুপুরে কিন্তু এইভাবেই চলছে একেবারে, অর্থাৎ বিপদের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। বেশ, ধন্যবাদ রকিব। নদীগুলো ফ্ল্যাশফ্লাড প্রবণ, মালবাজারের ঘটনাটা তারই ইঙ্গিত দিয়েছিল। এই ধরনের প্রেশার নদীর পাশে যদি গড়ে ওঠে, তাহলে রিভারের যে হ্যাবিটেট এবং তার যে ইকোলজি, এটা অবশ্যই তার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব আসছে, এবং প্রেশারে যেই কম্পনটা অনুভূত হচ্ছে সেটা একটা নয়েজ পলিউশন তৈরি করছে। পাশাপাশি যে ব্যাংক, সেই ব্যাংকটাও কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে। জলের যে
গতিবেগ সেটা কমে গেছে, বিভিন্ন জায়গায় শুকিয়ে গেছে নদী খাল। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই একটা ক্ষতিকারক প্রভাব কিন্তু তৈরি করছে। আসছে পরবর্তী খবরে, রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর ধর্ণা, ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, হাইকোর্টের অনুমতিতে রাজভবনের সামনে ধর্ণা। আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে এই ধর্ণা কর্মসূচি। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর ধর্ণা কর্মসূচি, ভোট পরবর্তী অশান্তির অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি থেকে একটু বিস্তারিত জেনে নেব। ভেঙ্কটেশ্বর, রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর ধর্ণা কর্মসূচি, কতক্ষণ চলবে এই ধর্ণা কর্মসূচি, কারা কারা উপস্থিত হয়েছেন কি জানা যাচ্ছে? আক্রান্ত ছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আরো বেশ কয়েকজন বিধায়ক এবং ভোট পরবর্তী অশান্তির অভিযোগে যারা আক্রান্ত এবং ঘর ছাড়া তাদেরকে নিয়েই তিনি ধর্ণা অবস্থান শুরু করেছেন। সকাল 10টা থেকে যে ধর্ণা অবস্থান, সেই ধর্ণা অবস্থান শুরু হয়েছে এবং বেলা 2টো পর্যন্তই ধর্ণা অবস্থান চলবে। তুমি জানো যে এই যে রাজভবনের সামনে ধর্ণা অবস্থান করতেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল যাতে সেখানে ধর্ণা অবস্থানের অনুমতি দেওয়া হয়, কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী সেই আবেদনে কোনো সাড়া না দেওয়ায় শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হন এবং শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারী ধর্ণা করতে পারবেন সেই ব্যাপারে কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় এবং সেই অনুমতির পরিপ্রেক্ষিতেই আজকে সকাল থেকেই 10টা থেকে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য নেতৃত্ব এবং ভোট পরবর্তী অশান্তির যে অভিযোগ বারবারই করে আসছে পদ্ম শিবির বা শুভেন্দু অধিকারী, সেই সমস্ত আক্রান্ত এবং ঘর ছাড়াদের নিয়েই শুভেন্দু অধিকারী ধর্ণা অবস্থান সামিল হয়েছেন এবং কোচবিহার থেকে বীরভূম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, যারা ঘর ছাড়া হয়ে রয়েছে বা আক্রান্ত হয়েছেন, যারা অভিযোগ বারবারই করা হয়, মূলত তাদের নিশানায় ছিল শুভেন্দু অধিকারী বা বিজেপির নিশানায় ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় আজকে কিন্তু যে ধর্ণা অবস্থান সেখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সেখানে রয়েছেন এবং অন্যান্য নেতৃত্ব বিধায়ক তারাও কিন্তু ধর্ণা অবস্থানে রয়েছেন এবং এই মুহূর্তে ঘর ছাড়া বা আক্রান্ত হওয়ার যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হয় তারা বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য রাখবেন। সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে একেবারে রাজভবনের সামনেই মঞ্চ করে একেবারে এখানে শুভেন্দু অধিকারী তিনি ধর্ণা অবস্থানে সামিল হয়েছেন এবং মূলত যারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস মারধর করেছে, ঘর ছাড়া করেছে, আক্রান্ত হচ্ছে তাদের হাতে, তারা যাতে দোষীরা যাতে শাস্তি পায় সেই দাবিতেই আজকে ধর্ণা অবস্থানে সামিল হয়েছেন শুভেন্দু অধিকারী। বেশ, ধন্যবাদ। আবাসনের জন্য ভয় দেখিয়ে আদিবাসীদের জমি দখলের অভিযোগ, খবরের জেরে দখলে তুলতে পদক্ষেপ করল বীরভূম জেলা প্রশাসন। ভেস্টেড ল্যান্ড হিসেবে ঘোষণা করা হলো 34 বিঘা জমি। সরকারি ওয়েবসাইট থেকেও মোছা হলো রেকর্ড। বোলপুরের ৭০ গ্রাম পঞ্চায়েতের কসবা, এখানেই তৈরি হচ্ছে বিলাসবহুল আবাসন। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট, কটেজ। প্রায় 52 বিঘা জমি নিয়ে আবাসন তৈরি করছে সবুজপত্র নামে একটি রিয়েল এস্টেট সংস্থা। অভিযোগ, এর মধ্যে প্রায় 22 বিঘা জমি আদিবাসীদের থেকে জোর করে দখল করা হয়েছে। জমি নিতে খুনের হুমকি পর্যন্ত দিয়েছে নির্মাণকারী সংস্থা। এরা বলছে এগুলো জাল পাট্টা জমি ছেড়ে দিতে হবে, না হলে তোদের মাথা নিয়ে নেবো, জমি চায় না ছেলে চায়। রাধিঘাট 12টার সময় ফোন করে বলছে এই, হ্যাঁ ভয় দেখে একদম ভয়, পুরো ভয়, বলছে পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবে না, যেখানে যাবি কিছুই করতে পারবে না। এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আদিবাসীরা দ্বারস্থ হন জেলা শাসকের। এবার সমস্ত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করল বীরভূম জেলা প্রশাসন। 34 বিঘা জমিকে ভেস্ট ঘোষণা বীরভূমের জেলা শাসকের। আপাতত 35 জন জমি মালিককে চিহ্নিত করা হয়েছে। পরে এই আদিবাসীদের পাট্টা বিলি করবে জেলা প্রশাসন। ল্যান্ডের যে রেকর্ড, সেই রেকর্ড আপডেশন হয়নি, ল্যান্ডটা ভেস্টেড হয়েছে, তার রিফ্লেকশনটা রেকর্ডে ছিল না। এটা আমাদের ইনকোয়ারিতে আসার পরে আমরা ভেস্টেড ল্যান্ড হিসাবে সেই রেকর্ড আপগ্রেড করেছি, পাট্টা বেনিফিশিয়ার নাম ওখানে আমরা রেকর্ড করব। 11.41 একর মানে হচ্ছে প্রায় 35 বিঘার মতো ভেস্টিং হলো, অথচ তার রেকর্ড আপডেট হলো না। তারপরে পাট্টা পাওয়া গেল, তাতে ইনকর্পোরেট হলো না। এটা একটু রহস্যজনক, সেই তদন্তটাও চলছে। এখানেই শেষ নয়। সরকারি ওয়েবসাইটে যেখানে আগে জমির মালিকানা দেখাতো রিয়েল এস্টেট সংস্থার নামে, সেখান থেকে মুছে ফেলা হয়েছে সংস্থার নামও। এসবের মধ্যে এদিন আবাসনের গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখান আদিবাসীরা। এরকম করে আমাদের পশ্চিম বাংলায়
বিভিন্ন দপ্তরের সাথে যুক্ত হয়ে তারা টাকার বিনিময়ে হোক বা অন্য কিছুর বিনিময়ে হোক তারা জমির এই বদল উলটপালট করছে। আদিবাসীদের দাবি এবার দ্রুত তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। সরকার জমি নিজের আন্ডারে নিয়ে গেছেন, সেখানে সেই প্রশাসনিক হিসাবে আমাদেরকে সেই জমি যাতে আমাদেরকে ফেরত দিয়ে দেয়। সামনে বর্ষা চলে আসছে, যাতে আমরা সেখানে চাষাবাদ করতে পারি। এই জমি চাষ করে 6 মাস অন্তত আমাদের 6 মাস খেতে পেতাম। আমরা এবার হাল নিয়ে নামবো, চাষ করব। এখন যা সরকার সাহায্য করেছে, সরকার জমি নিয়েছে, তারা আমাদেরকে তাড়াতাড়ি ফেরত দেখ। আন্দোলনের জেরে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য মোতায়েন ছিল পুলিশ। গোটা বিষয় নিয়ে ওই রিয়েল এস্টেট সংস্থার প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তিনি বাইক নিয়ে ধাঁ। ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।